আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই চমৎকার একটি লেকচারে। আজকের লেকচারটি খুবই চমৎকার, খুবই ইম্পর্টেন্ট আজকের লেকচার। ঠিক আছে, আজকে কি পড়াবেন? কেমিস্ট্রিতে সবচেয়ে বস একটা টপিক পড়াবো। ভাইয়া বস টপিকটা কি? দেখো, কেমিস্ট্রিতে আমাদের দুই ধরনের যৌগ আছে। ঠিক আছে, একটা হচ্ছে জৈব যৌগ, একটা অজৈব যৌগ। তো জৈব যৌগ নিয়ে আমরা অনেক পড়াশোনা করি, অজৈব যৌগ নিয়েও আমরা অনেক পড়াশোনা করি। তো আমাদের কেমিস্ট্রিতে 9টি চ্যাপ্টার আছে অজৈব যৌগ নিয়ে, 10টি চ্যাপ্টারের মধ্যে 9টি চ্যাপ্টার অজৈব যৌগ নিয়ে। তো বিভিন্ন ধরনের অজৈব যৌগ আমাদের চোখের সামনে আসবে, আমাদের পড়ার সামনে আসবে, আমাদের কেমিস্ট্রি বইয়ের মধ্যে আসবে। কি বললাম? বিভিন্ন ধরনের অজৈব যৌগ আমাদের কেমিস্ট্রি বইয়ের মধ্যে আসবে। এই অজৈব যৌগের নামকরণ করতে হয়। এক একটা যৌগের নামকরণ এক এক ধরনের। এই যে কিভাবে আমরা অজৈব যৌগের নামকরণটা করতে পারবো, আজকের ক্লাসে সেটা দেখে আমাদের 3rd চ্যাপ্টার শেষ করব। আজকের ক্লাসটা আরও একটা কারণে স্পেশাল, বিকজ আজকের ক্লাসটা হচ্ছে 3rd চ্যাপ্টারের লাস্ট লেকচার। সো 3rd চ্যাপ্টারের লাস্ট লেকচার বলে আজকের ক্লাসটা স্পেশাল। অ্যান্ড অ্যাগেইন আজকের ক্লাসে আমরা অজৈব যৌগের নামকরণটা দেখব, যেটা পুরো কেমিস্ট্রি বইয়ের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্থান দখল করে। সো আমরা শুরু করার আগে একটা কথা বলে রাখি, আজকের লাইভ ক্লাসটা যেহেতু স্পেশাল, দুটো কারণে পুরো কেমিস্ট্রি বইয়ের অজৈব যৌগের নামকরণ শিখে ফেলবো আজকের ক্লাসে। আবার 3rd চ্যাপ্টারের লাস্ট ক্লাস, শেষ ভালো যার সব ভালো তার। তাই আমি বলবো যারা আজকে লাইভ ক্লাসে আছো একদম সবাই যে যেই গ্রুপে জয়েন আছো সব গ্রুপে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। আর 2 নাম্বার, যদি ফেসবুকে শেয়ার করতে নাও পারো, তুমি মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দাও। আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা কপি করে কিংবা শেয়ার বাটনে হাত রেখে তুমি যত মেসেঞ্জার গ্রুপে আছো মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দাও। পাশাপাশি তোমাদের যে সকল ফ্রেন্ড শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে ক্লাস করে এসেছে, তোমাদেরকে মেনশন দিয়েছে বা মেনশন দিতে বলেছে, তাদেরকে কমেন্ট বক্সে মেনশন দিয়ে দাও, যাতে করে তারা জানতে পারে। আজকের ক্লাসটা খুবই স্পেশাল দুটো কারণে। আজকে 3rd চ্যাপ্টারের লাস্ট ক্লাস। অ্যান্ড এগেইন পুরো কেমিস্ট্রি বইয়ের 9টি চ্যাপ্টারে অজৈব যৌগ আছে। অজৈব যৌগকে কিভাবে নামকরণ করতে হয় সে ব্যাপারটা শিখে ফেলবো আজকের ক্লাসে। সো শুরু করি, বিসমিল্লাহ। দেখো, ফার্স্ট অফ অল আমরা ওপেন কোর্স কেমিস্ট্রিতে 3rd চ্যাপ্টার দিয়ে পড়াচ্ছিলাম তোমাদেরকে। ওপেন কোর্স কেমিস্ট্রি চ্যাপ্টার 3 অ্যান্ড লাস্ট লেকচার 23, চ্যাপ্টার 3 এর সর্বশেষ লেকচার 23 অ্যান্ড লাস্ট। শেষ ভালো যার সব ভালো তার। কি পড়াবেন? টপিকটা কি আজকের ক্লাসে? আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের কেমিস্ট্রি বইয়ের 9টি চ্যাপ্টারে অজৈব যৌগ আছে, ইনঅর্গানিক কম্পাউন্ড। এই অজৈব যৌগকে নামকরণ করতে হয়। এই অজৈব যৌগকে কিভাবে নামকরণ করব সেই ব্যাপারটা আজকে দেখবো আমরা ইনশাল্লাহ। অজৈব যৌগের নামকরণ, ঠিক আছে? ওকে, এখন লাইভ ক্লাস লাইভে করতে হবে, অন্যথায় বিপদে পড়তে হবে, সেটা সবাই জানা আছে। সো লাইভ ক্লাস লাইভে করতে হবে। যত সমস্যা থাকবে থাকুক, সমস্যা নিয়েই মানুষ সমস্যা নিয়েই জন্মগ্রহণ করে, তাকে সমাধান করতে হয়। সমস্যা দেখানো যাবে না, সমস্যা দেখানোর জিনিস না। মানুষ জন্মগতভাবে সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। মানুষ হচ্ছে জন্মগতভাবেই সমস্যা। ফলে তুমি সমস্যাকে এক্সকিউজ হিসেবে দেখাতে পারবে না, সমাধান করে ক্লাসে আসতে হবে, লাইভে আসতে হবে, অন্যথায় বিপদ। তাহলে দেখো, আজকের লাইভ ক্লাসটা তোমরা যারা ফেসবুকে আছো ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করো, মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করতে থাকো, পাশাপাশি মেনশন করে দাও কমেন্ট বক্সে, বিকজ আজকের ক্লাসটা স্পেশাল। আমি একটা ওয়ার্ড লিখছি, আজকের ক্লাসটা স্পেশাল। আজকের ক্লাসটা হচ্ছে লাস্ট ক্লাস অফ চ্যাপ্টার 3। আগামী ক্লাস থেকে চ্যাপ্টার 4 শুরু হবে। আমরা কিন্তু 23 লেকচারে এই চ্যাপ্টারটা শেষ করেছি। একটা রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, শঙ্করায়নের 3টা লেকচার বাকি আছে, সন্নিবেশ সমযোজী বন্ধনের 1টি লেকচার বাকি আছে। আনফর্চুনেটলি লেকচার 17 ডিলেট হয়ে গিয়েছে। তাহলে 3টা কথা কি? একটা হচ্ছে শঙ্করায়নের 3টা লেকচার বাকি আছে, এরপর সন্নিবেশ সমযোজী বন্ধনের একটা লেকচার বাকি আছে এই রেকর্ড ভিডিও আকারে। আরেকটা হচ্ছে লেকচার 17 ডিলেট হয়ে গিয়েছে না ডিলেট করে দেওয়া হয়েছে, উই ডোন্ট নো। আচ্ছা, যাই হোক, উত্তর হচ্ছে ডিলেট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, কেন ডিলেট করে দেওয়া হয়েছে? কারণ স্টুডেন্টরা রেগুলার ক্লাস করে না, সেই জন্য। আচ্ছা, এইভাবে করে আস্তে আস্তে একটা ক্লাস ডিলেট করে দেওয়া হবে। আমাকে অনেক স্টুডেন্টরা বলে, ভাইয়া ক্লাসগুলো আগের মতো ইউটিউবে দেন না কেন? বিকজ আমার নিয়ত খারাপ। আমার নিয়ত হচ্ছে ক্লাসগুলো আস্তে আস্তে ডিলিট করে দিব, সেই জন্য ইউটিউবে দিই না। ইউটিউবে দিলে তো ক্লাসটা তুমি থেকে যাবে, ডাউনলোড করে নিবে, যাই হোক সেটা ভিন্ন ব্যাপার। যাই হোক, এ হচ্ছে কথা। সো আজকের ক্লাসটা স্পেশাল বিকজ আজকে লাস্ট ক্লাস। অ্যান্ড এগেইন আজকের ক্লাসটা আরও বেশি স্পেশাল কারণ আজকে অজৈব যৌগের নামকরণটা পড়াবো। অজৈব যৌগের নামকরণ খুবই ইম্পর্টেন্ট। অজৈব যৌগের নামকরণ এই টপিকটা আমাদের বইয়ে আছে, বাট কঠিন বেশি, অনেক কঠিন।
সম্ভবত এই টপিকটা অজৈব-যৌগের নামকরণ নিয়ে 10 থেকে 12 পৃষ্ঠা আমাদের বইয়ে আছে। তারপর আমরা এই টপিকটা নিজেরা পড়তে গেলে পারবো না, গুছাতে পারবো না। গুছানোর একটা ব্যাপার আছে, মনে রাখার একটা ব্যাপার আছে, পড়ার একটা ব্যাপার আছে, সেটা পারবো না। সো আজকের লাইভ ক্লাসে ইনশাল্লাহ একটা ক্লাসের মধ্যে দিয়ে আমি ট্রাই করব অজৈব-যৌগের নামকরণটা কমপ্লিট করার জন্য। অজৈব-যৌগের নামকরণটা কমপ্লিট করার ট্রাই করব আজকের লাইভ ক্লাসে। সো সবাই লাইভ ক্লাসে থেকেই এই কনসেপ্টটা ক্লিয়ার করে নিবে। ওকে, তাহলে শুরু করি। তোমরা মেনশন করা দ্রুত মেনশন করে দাও, শেয়ার করে দাও, আর হচ্ছে মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দাও। এইটুকুই হচ্ছে কথা। আর লেকচার 17 কি হবে? লেকচার 17 নিয়ে টেনশন করার দরকার নেই। যদি দেখি স্টুডেন্টরা অ্যাকচুয়ালি ক্লাসগুলো করতে চায় তাহলে হয়তো ব্যবস্থা করব। ডিলিট করার আগে অবশ্যই ডাউনলোড করে রেখেছি, সমস্যা নাই। ওকে ভাইয়া, তাহলে শুরু করি। বিসমিল্লাহ। অজৈব-যৌগের নামকরণ সবাই নোট করবে, এবং ক্লাস শেষে সাথে সাথে ওপেন কোর্স কেমিস্ট্রি একটা গ্রুপ আছে যেটাতে 10K মেম্বার হয়ে গিয়েছে। সো আজকে ওইটা আরও একটা স্পেশাল ব্যাপার যে ওপেন কোর্স কেমিস্ট্রি নোট শেয়ারিং গ্রুপে 10K মেম্বার হয়েছে। সো ওই গ্রুপে তোমরা জয়েন নিবে এবং নোট শেয়ার করবে, ঠিক আছে? ওকে ভাইয়া, সো আজকে কী পড়াবেন? আজকে চ্যাপ্টার 3 এর খুবই ইম্পর্টেন্ট কনসেপ্টটা পড়াবো। চ্যাপ্টার 3 টপিক অজৈব-যৌগের নামকরণ। ও নো, উপরে লিখলে আসলে কিছুই দেখা যাচ্ছে না, আর একটু নিচে লিখতে হবে। ঠিক আছে, আরেকটু নিচে লিখছি। অজৈব-যৌগের নামকরণ। অজৈব-যৌগের নামকরণ স্পেশাল একটা টপিক, পাশে লেখা রাখো স্পেশাল। দরকার আছে। কেন স্পেশাল বলছি ক্লাস শেষে বুঝতে পারবে। কেন স্পেশাল বলছি ক্লাস শেষে বুঝতে পারবে। ওকে, তোমরা একটু করে কমেন্টে জানাবে সব কিছু ঠিক আছে কি না, কোনো সমস্যা হচ্ছে কি না। ঠিক আছে? ওকে, আশা করি সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, নাইস। ওকে, আচ্ছা, অজৈব-যৌগের নামকরণ নিয়ে 8টা রুলস আছে। 8 রুলস। 8টা রুলস যদি শিখতে পারে কেউ, 8টা রুলস যদি কেউ শিখতে পারে, তাহলে সে অজৈব-যৌগের নামকরণটা ভালো পারবে। ঠিক আছে? আবার বলছি, 8টা রুলস আছে অজৈব-যৌগের নামকরণের জন্য। যদি কেউ 8টি রুলস ভালো শিখতে পারে, সে এই অজৈব-যৌগের নামকরণগুলো করতে পারবে। খুবই মজার আজকের ক্লাসটা, একটু ভালো করে খেয়াল করি। ফার্স্ট অফ অল, 3 ধরনের যৌগ আছে। কয় ধরনের অজৈব-যৌগ আছে? 3 ধরনের অজৈব-যৌগ আছে। কি কি? লিখে রাখো। অজৈব-যৌগ 3 ধরনের। নাম্বার 1, বাইনারি যৌগ। নাম্বার 2, পলি অ্যাটমিক যৌগ। এন্ড নাম্বার 3, জটিল যৌগ। বাইনারি যৌগের নিচে লিখে রাখবো, বাই শব্দের অর্থ হচ্ছে 2, তার মানে 2টা অ্যাটম নিয়ে যদি কোনো যৌগ গঠিত হয় সেটা বাইনারি যৌগ। পলি অ্যাটমিক, পলি শব্দের অর্থ হচ্ছে 2 এর অধিক, 2 এর অধিক অ্যাটম নিয়ে যদি কোনো যৌগ গঠিত হয় সেটা পলি অ্যাটমিক। আর জটিল যৌগ, সেখানের মধ্যে 2 এর অধিক অ্যাটম থাকবে প্লাস লিগ্যান্ড থাকবে। লিগ্যান্ড ছাড়া জটিল যৌগ হবে না, লিগ্যান্ড থাকবে। লিগ্যান্ড কি? জটিল যৌগ যখন নামকরণ করাবো তখন পড়াবো। আজকেই জটিল যৌগের নামকরণ শিখাবো, তখন পড়াবো লিগ্যান্ড কি। সো এটা হচ্ছে 3 ধরনের যৌগ আমাদের রয়েছে। আমরা 3 ধরনের যৌগ দেখতে পাবো। কোনো কোনো যৌগতে মাত্র 2টো অ্যাটম থাকবে, কোনো কোনো যৌগতে 2 এর অধিক অ্যাটম থাকবে, বাট কোনো লিগ্যান্ড থাকবে না। কোনো কোনো যৌগতে 2 এর অধিক অ্যাটম থাকবে এবং সেখানে লিগ্যান্ড থাকবে। যদি লিগ্যান্ড থাকে তখন জটিল যৌগ, যদি লিগ্যান্ড না থাকে পলি অ্যাটমিক যৌগ। আর যদি 2টো যৌগ থাকে, 2টো অ্যাটম থাকে, বাইনারি যৌগ। ওকে, 1 নাম্বার কথা হচ্ছে এইটা। ওকে, এটা ক্লিয়ার। এবার আসো সেকেন্ড কনসেপ্ট। যারা আসলে এই ক্লাসগুলো করে না, ওপেন কোর্স কেমিস্ট্রি ক্লাস যারা করে না, এটা খুবই আফসোসের ব্যাপার। কেন আফসোসের ব্যাপার? হ্যাঁ, এটা ফ্রি কোর্স হতে পারে, বাট আমি কখনো এই কোর্সটাকে ফ্রি কোর্সের মতো করে রান করাইনি। আমার কাছে ফ্রি কোর্সের ডেফিনেশনটাই নাই। আমি যাই পড়াবো, আমি আমার আন্তরিকতা দিয়েই পড়াবো। ঠিক আছে? সো আমি জানি তোমরা অনেক টাকা দিয়ে অনেকগুলো পেড কোর্স করে থাকো,
আমি জানি না ওইসব কোর্স কতটা কোয়ালিটিফুল, ঠিক আছে, আমি জানি না কতটা কোয়ালিটিফুল, বাট আমি এতটুকু বলছি, এই যে ওপেন কোর্স ফ্রিতে যে কোর্সটা হচ্ছে, প্রত্যেকটা লেকচার বাংলাদেশের বেস্ট কোয়ালিটিরও উপর আছে। আমি নিজের কথা বলছি না, তোমরা নিজেরা যাচাই করতে পারো। প্রত্যেকটা লেকচার তৈরি করার আগে বা ডেলিভার করার আগে, তোমাদেরকে প্রত্যেকটা লেকচার দেওয়ার আগে আমি নিজেও ভালো করে কি প্রিপারেশন নিয়ে আসি। আমি চাই আমার বাচ্চারা এই একটা লেকচার থেকে সবচেয়ে বেস্ট আউটপুট পাক। প্রত্যেকটা লেকচার এমনভাবে সাজানো হয় যেন বেস্ট আউটপুট স্টুডেন্টরা পায়। হতে পারে সেটা ফ্রি ক্লাস, টাকা নিচ্ছি না, কিন্তু তোমাদের যে সকল পেড কোর্স আছে তার চেয়েও কোয়ালিটি দিয়ে আমি পড়ানোর ট্রাই করি। সো এখন এরপরও যদি কেউ ক্লাসগুলো না করে, এটা তার জন্য বিপদ, আফসোস। আচ্ছা, এবার চলে আসো তাহলে যৌগ কয় ধরনের? 3 ধরনের। কি কি? বাইনারি, তারপর পলিঅ্যাটমিক, তারপর জটিল যৌগ। নাইস। এবার আসো একটা একটা করে রোলসগুলো লিখব। 1 নাম্বার, আমরা প্রথমে শিখব ক্যাটায়নের নাম। ক্যাটায়ন কি? যার ইলেকট্রনের অভাব আছে, যার মাথার উপর প্লাস চার্জ আছে, সে ক্যাটায়ন। ক্যাটায়ন কি? যার ইলেকট্রনের অভাব আছে, ইলেকট্রনের অভাব আছে, ইলেকট্রনের অভাব আছে, যার মাথার উপর প্লাস চার্জ আছে, প্লাস চার্জ আছে, সে ক্যাটায়ন। ক্যাটায়নের নাম কিভাবে করতে হয়? সো ক্যাটায়নের নাম কিভাবে করতে হয় দেখো, ক্যাটায়ন। ওকে, ক্যাটায়নের নাম কিভাবে করতে হয়? প্রথমে ক্যাটায়নের নাম করার সিস্টেমটা একদম সহজ। ধাতুর নামটা লিখব প্লাস আয়নের নামটা লিখব, আর কোনো কাজ নেই। ধাতু এবং আয়ন মিলেই ক্যাটায়নের নাম হয়ে যাচ্ছে, একদম সহজ ব্যাপার। চলো এক্সাম্পল দিব। এক্সাম্পল, ম্যাগনেসিয়াম 2+, এটা কি? ক্যাটায়ন। কেমনে বুঝলাম? মাথার উপর প্লাস আছে। আরেকটা অ্যালুমিনিয়াম 3+, কেমনে বুঝলাম? মাথার উপর প্লাস আছে। আরও একটা পটাশিয়াম প্লাস, কেমনে বুঝলাম? মাথার উপর প্লাস আছে। এরা ক্যাটায়ন। ক্যাটায়নের নামকরণ কিভাবে করতে হয়? লেখা আছে ধাতু প্লাস আয়ন। ক্যাটায়নের নামকরণ কীভাবে করতে হয়? ধাতু প্লাস আয়ন। বক্স করো, নামকরণের পদ্ধতিগুলোকে বক্স করে ফেলো। ধাতু প্লাস আয়ন। তাহলে সেই সুবাদে এটার নাম কি হবে? ম্যাগনেসিয়াম ধাতু, ধাতুর নামটা লিখব ম্যাগনেসিয়াম, ধাতুর নাম ম্যাগনেসিয়াম, তারপর পাশে লিখব আয়ন। ইংলিশও লিখতে পারো, বাংলায়ও লিখতে পারো, কই বাত নেহি। ধাতুর নাম লিখব অ্যালুমিনিয়াম প্লাস আয়ন, ধাতুর নাম লিখব পটাশিয়াম প্লাস আয়ন। এটা হচ্ছে ক্যাটায়নের নাম। ওকে, আচ্ছা। সো ক্যাটায়নের নাম পরীক্ষা আসতে পারে, এটা হচ্ছে নিয়ম আর কি, নিয়ম অনুযায়ী ক্যাটায়নের নাম হচ্ছে এটা। এটা আমরা সবাই জানি, তারপরও নিয়মটা শিখে নাও। ম্যাগনেসিয়াম আয়ন, অ্যালুমিনিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ধাতুর নাম প্লাস আয়ন, ক্যাটায়নের নাম শেষ। দ্রুত লিখে নাও। আমরা 2 নাম্বারে যাব। 2 নাম্বার, অ্যানায়নের নাম। আজকের ক্লাসটা খুবই স্পেশাল, আজকে 3rd চ্যাপ্টারের লাস্ট লেকচার। এটা হচ্ছে 1 নাম্বার কথা। আরেকটা কথা হচ্ছে আজকে অজৈব যৌগের নামকরণ পড়াবো, এটা আরও বেশি ইম্পর্টেন্ট। ওকে, একটু করে কমেন্টে জানাবে সব কিছু ঠিক আছে কিনা, তোমরা ক্লাস করে একটু করে জানাতে হবে। আর যারা ক্লাস করছো না, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। একদিকে খুবই বৃষ্টি, ঝড় বৃষ্টি হচ্ছে, অন্যদিকে বিপদ আসতে পারে ক্লাস না করলে। তাহলে আবার আসো ক্যাটায়নের নাম। কি পড়াচ্ছেন? অজৈব যৌগের নামকরণ। অজৈব যৌগ কয় ধরনের? 3 ধরনের। কি কি? এক ধরনের অজৈব যৌগ হচ্ছে বাইনারি যৌগ, আরেক ধরনের অজৈব যৌগ পলিঅ্যাটমিক যৌগ, আরেক ধরনের অজৈব যৌগ জটিল যৌগ। বাইনারি, পলিঅ্যাটমিক, জটিল যৌগ। হ্যাঁ, এটা জেনে রাখলাম, ভবিষ্যতে কাজে আসবে। এবার আসো নামকরণের 8 ধরনের রোলস আছে। 8 রোলস, 8টা নিয়ম পারলে অজৈব যৌগের নামকরণ তুমি পারবে। প্রথম রোলসটা হচ্ছে ক্যাটায়নের নামকরণ শিখতে হবে তোমাকে। ক্যাটায়নকে কিভাবে নামকরণ করতে হয়? ধাতু প্লাস আয়ন, ক্যাটায়নের নামকরণ। এবার আসো অ্যানায়নের নামকরণ। 2 নাম্বার, অ্যানায়নের নামকরণ। নর্মালি অ্যানায়ন হয় অধাতুকে নিয়ে, অ্যানায়ন হয় অধাতুকে নিয়ে। 2 নাম্বার, অ্যানায়নের নামকরণ। প্রশ্ন হচ্ছে অ্যানায়ন কারা? উত্তর হচ্ছে যাদের ইলেকট্রন বেশি আছে, যাদের মাথায় মাইনাস আছে। এবং এটা কাদের বৈশিষ্ট্য? অধাতুর বৈশিষ্ট্য। ক্যাটায়ন ধাতুর, অ্যানায়ন অধাতুর বৈশিষ্ট্য। তাহলে যাদের মাথায় মাইনাস আছে তারা অ্যানায়ন। ওকে, সো অ্যানায়নের নামকরণ কিভাবে করতে হয়? অধাতুর নাম লিখব, অধাতুর নামের প্রথম অংশ, অধাতুর নামের প্রথম অংশ লিখব, প্লাস
অধাতুর নামের প্রথম অংশ প্লাস আইট দিব, আইট প্লাস আয়ন লিখব, প্লাস দিব না, ঠিক আয়ন লিখব। এই তো এটা হচ্ছে অধাতুর, এটা হচ্ছে অ্যানায়নের নামকরণ। অধাতুর নামের প্রথম অংশ প্লাস আইট, এরপর আয়ন লিখব। অধাতুর নামের প্রথম অংশ প্লাস আইট, আইডিই, আইট, আইডিই, আইট, 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 এরপর আয়ন। চলো এক্সাম্পল দিয়ে দেখাই ব্যাপারটা। একদম সহজ এক্সাম্পল, ক্লোরিন মাইনাস, এটা একটা অ্যানায়ন। কেমনে বুঝলেন? মাথার উপর মাইনাস আছে। সিএন মাইনাস, কেমনে বুঝলেন? মাথার উপর মাইনাস আছে। আচ্ছা, ব্যতিক্রমও আছে, সেটাও লিখব, ব্যতিক্রম আছে। ওএস মাইনাস, হ্যাঁ ওএস মাইনাস, যদিও ওয়ের উপরে মাইনাস দিতে পারলে ভালো। আচ্ছা, কেমনে বুঝলেন? মাথার উপর মাইনাস আছে। এরপর এরপর আরও দিতে পারি, আরও একটা দেন, আরও একটা দেন, ঠিক আছে নাও, আরও নাও, ফ্লোর নাও, সালফার মাইনাস, সালফার 2 মাইনাস, সালফার 2 মাইনাস। আচ্ছা, এটা হাইড্রোজেনটা মুছে অক্সাইড 2 মাইনাস দাও আপাতত, হাইড্রোক্সিল একটু পর আসতেছে, অক্সাইড, অক্সিজেন 2 মাইনাস। এগুলো সবই অ্যানায়ন, এগুলো সবই কি অ্যানায়ন। কেমনে বুঝলেন সবই অ্যানায়ন? কারণ সবার মাথায় মাইনাস, মাইনাস থাকলে মাথার উপর অ্যানায়ন। এদের নামকরণ করতে হবে। চলো নামকরণ করি। ফার্স্ট অফ অল এটা আমি কি বলেছি? অধাতুর নামের প্রথম অংশ, তার মানে এটা ক্লোরিন। ক্লোরিনের প্রথম অংশ নিব ক্লোরো, ক্লোরিনের প্রথম অংশ নাও, নিলাম ক্লোরো প্লাস আইট, তখন এটা হয়ে যাবে ক্লোরাইট। একসাথে যদি বলি ক্লোরাইট, একসাথে বললে ক্লোরাইট, তাহলে এটা মিলে হয়ে যাবে কি? ক্লোরাইট। তাহলে আমরা ফাইনালি পাশে লিখছি নামকরণটা ক্লোরাইট আয়ন, ক্লোরাইট আয়ন। অ্যাগেইন এটা কি? এটা হচ্ছে সায়ানো, এই অধাতুর নাম সায়ানো। প্রথম অংশটা নাও, সায়ানো প্লাস আইট, সায়ানাইট। এটা কি হয়ে যাবে? সায়ানাইট। সবগুলা শেষে আইট থাকবে, অধাতুর শেষে, সায়ানাইট আয়ন। অক্সিজেন, শুরুর অংশটা নাও, শুরুর অংশ কি? অক্সি প্লাস আইট, কি হবে? অক্সাইড। শুরুর অংশটা নাও, সালফার, শুরুর অংশ নাও, সালফ, শুরুর অংশ নাও, সালফ যোগ আইট, সালফাইট। সালফার থেকে সালফাইট, অক্সি থেকে অক্সাইড, অক্সাইড, সালফাইট, অক্সাইড, সালফাইড, সায়ানাইড, ক্লোরাইড। তার মানে প্রত্যেকটা অ্যানায়নের শেষে একটা আইডিই থাকবে, আইট। এই আইট হচ্ছে অ্যানায়নের নামকরণের বৈশিষ্ট্য। তাহলে অধাতুর নামের প্রথম অংশ, অধাতুর নামের প্রথম অংশ প্লাস আইট, প্লাস আইট, প্লাস আইট, প্লাস আইট, এটা হচ্ছে অ্যানায়নের নামকরণ। যে কোনো অ্যানায়ন দেখলে তার নামকরণটা করবে অধাতুর নামে প্রথম অংশ প্লাস আইট যুক্ত করে দিবে। ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, সালফাইড, অক্সাইড। চমৎকার, হ্যাঁ এই তো ঠিক আছে। ব্যতিক্রম আছে, যেমন OH মাইনাস, এটাকে আমরা হাইড্রোঅক্সিল বলি, হাইড্রোঅক্সিল বলি না, হাইড্রোঅক্সিল বলি। এটা হচ্ছে একটা ব্যতিক্রম, যদিও এটা পুরো যৌগটা অ্যানায়ন না, এটা জাস্ট একটা পোর্শন অ্যানায়ন, একটা পোর্শন অ্যানায়ন, হাইড্রোঅক্সিল বলি এটাকে। এটাকে হাইড্রোঅক্সাইড বলা যাবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ যাবে। এটাকে যদি তুমি বলো হাইড্রোঅক্সাইড, হাইড্রোঅক্সিল না বলে তাও সঠিক, হাইড্রোঅক্সাইড। দেখো এটাকে হাইড্রোঅক্সাইডও বলা যাবে। কিভাবে বললেন হাইড্রোঅক্সাইড? ওই যে আইট যুক্ত করেও বলতে পারো হাইড্রোঅক্সাইড। বেসিক্যালি এখানে মাইনাসটা কিন্তু অক্সিজেনের উপরে, তাহলে অক্সিজেনের উপর মাইনাস হওয়ায় অক্সিজেন অ্যানায়ন, তাই অক্সাইড। হাইড্রোজেনের উপর কিন্তু মাইনাস না, তাই ওইটা পুরোটা বসে গিয়েছে, হাইড্রোঅক্সাইড অথবা হাইড্রোঅক্সিল, দুটা নাম আছে এটার, হাইড্রোঅক্সিল অথবা হাইড্রোঅক্সাইড। ওকে, এরপর এবার চলে আসো ভাইয়া 3 নাম্বার। তাহলে আমি মুছে দিচ্ছি অ্যানায়নের নামকরণ। অ্যানায়নের নামকরণ পারছো কিনা একটু বলো, পারা যাবে কিনা? আইট যুক্ত করে দিবা। যেমন আমি যদি বলি যে জরিনা মাইনাস, তাহলে এটার নামকরণ কি হবে? সবাই একটু করে করবে, এটার নামকরণ কি হবে? জরিনা মাইনাস হলে এটাকে অ্যানায়ন, এটা একটা অ্যানায়ন, মাথার উপর মাইনাস আছে, এটার নামকরণ কি হবে? সবাই একটু কমেন্টের মধ্যে বলবে যে জরিনা মাইনাসের নামকরণটা কি হবে। সবাই একটু করে বলবে জরিনা মাইনাসের নামকরণটা কি হবে। হ্যাঁ কি হবে বলো না?
জরিনা মাইনাসের নামকরণটা কী হবে একটু করে দ্রুত বলবে সবাই। জরিনাইট আয়ন, হ্যাঁ, আবদুল্লাহ জুনায়েদ সাইদ আহনাব মাহমুদ মাহি। জরিনাইট আয়ন, জোরাইট, জরিনাইট, জোরেট কী হবে? আচ্ছা, নামের প্রথম অংশ নিব, প্রথম অংশ, তাহলে হচ্ছে জরিন, 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 নামের প্রথম অংশ জরিট, জরিন নিব, জরিন, এরপর আইট, জরিনাইট, তাহলে এটা হচ্ছে জরিনাইট। তাহলে জরিনাইট, জরিনাইট, সকিনাইট, জরিনাইট, সাইমাইট। ওকে, যাই হোক, এগুলো হচ্ছে অ্যানায়নের নামকরণ। আচ্ছা, এরপর চলে আসো 3 নাম্বার, নাম্বার 3, 3 নাম্বার রোলসে চলে এসেছি। 8টা রোলস আছে, 3 নাম্বার রোলসে চলে এসেছি। এমন খুবই মজার আজকের ক্লাসটা, অজৈব যৌগের নামকরণ। 3 নাম্বার হচ্ছে অবস্থান্তর, অবস্থান্তর ধাতুর নামকরণ, অবস্থান্তর ধাতুর নামকরণ। অবস্থান্তর ধাতুর নামকরণ কিভাবে করব? দেখো দেখো দেখো, অবস্থান্তর ধাতু কারা? যারা ডি ব্লকসের মৌল, ডি ব্লকের মৌল কারা? ওই যে, কে বলো না, ফেরাস, ওই যে লোহা, লোহা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, নিকেল, কপার, এরাই হচ্ছে ডি ব্লকসের মৌল, অবস্থান্তর ধাতুর মৌল। তাদের নামকরণ কিভাবে করতে হয়? সো অবস্থান্তর ধাতুর ক্যাটায়নের নামকরণ কিভাবে করতে হয় দেখো। অবস্থান্তর ধাতু, তো ধাতু মানে তো ক্যাটায়ন। সো অবস্থান্তর ধাতুর ক্যাটায়নের নামকরণ কিভাবে করতে হয়? প্রথমত 2 ধরনের নামকরণ আছে। কয় ধরনের? 2 ধরনের নামকরণ আছে, দেখো। 2 ধরনের নামকরণ আমরা এখানে দেখব। আচ্ছা, এক ধরনের নামকরণকে বলবো সিস্টেমেটিক, সিস্টেমেটিক নামকরণ। আরেক ধরনের নামকরণকে বলবো এটা সিস্টেমেটিক না। আরেক ধরনের নামকরণ আছে যেটা সিস্টেমেটিক না, যেটাকে আমরা বলি মানে ব্যবহারযোগ্য আর কি, এটাকে আমরা বলতে পারি সাধারণ নামকরণ। ঠিক আছে, কমন নামকরণ। আচ্ছা, তাহলে এটা কি? এটা হচ্ছে আয়নের নাম, আয়ন। ওকে, আচ্ছা, তাহলে 3টা ছক করে ফেলো বাবা, ও বাবা 3টা ছক করে ফেলো। আচ্ছা, 3টা ছক করার পরে এবার আমরা এখানে ইয়াটা দিচ্ছি, কিভাবে নামকরণটা করতে হয় সেটা বলে দিচ্ছি, রোজটা বলে দিচ্ছি। বাবা দেখো, রোজটা হচ্ছে সিস্টেমেটিক নামকরণটা হবে ধাতু লিখবে, তারপর বাবা সংখ্যা লিখবে, সংখ্যার পাশে আর লিখেছে আর, এভাবে লিখবে, লিখার পরে আয়ন লিখবে, আয়ন। আর সাধারণ নামকরণ হচ্ছে কম হলে আস আর বেশি হলে ইক। এটা হচ্ছে নিয়মটা। বাবা নিয়মটা লিখে ফেলো, নিয়মটা লেখার পরে এক্সাম্পল দিচ্ছি, নিয়মটা লিখে ফেলো বাবা, এরপর এক্সাম্পল দিচ্ছি। এই তো 2টো আয়ন, একটা হচ্ছে মনে করো ক্রোমিয়াম 2+, আর একটা ক্রোমিয়াম 3+, ক্রোমিয়াম 2+, ক্রোমিয়াম 3+ আছে। এদের নামকরণ করতে হবে, এরা অবস্থান্তর ধাতুর ক্যাটায়ন। তাহলে অবস্থান্তর ধাতুর ক্যাটায়নের নামকরণটা দেখবো আমরা এখন। 2 রকম নামকরণ আছে, সিস্টেমেটিক, সাধারণ। ওকে বাবা, সবাই লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো। আচ্ছা, লিখছো তুমি? লিখছো? ঠিক আছে, জি বাবা। ওকে, দেখো বাবা, তাহলে সিস্টেমেটিক নামকরণ, সাধারণ নামকরণ। ওকে, তো এটা হচ্ছে ক্রোমিয়াম। এখানে বলছে প্রথমে ধাতুর নামটা লিখতে হবে, তাহলে প্রথমে ধাতুর নামটা লিখো। প্রথমে ধাতুর নাম হচ্ছে ক্রোমিয়াম, 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 এহে ভুলে গেছে, ক্রোমিয়াম, ক্রোমিয়াম। ঠিক আছে, ক্রোমিয়াম। তারপরে সংখ্যা, এখন সংখ্যাটার নিচে আবার আর আছে। আর মানে কি রে? আর মানে কি? আর মানে হচ্ছে রোমান। আর মানে কি? রোমান। রোমান হরফে লিখতে হবে। তাহলে কয়টা চার্চ আছে? 2টা চার্চ আছে, মাথার উপর 2টা চার্চ, তাহলে 2 লিখতে হবে রোমান হরফে। তারপর ব্রেকেট দিতে হবে, ব্রেকেট আছে সংখ্যা। তেমনি এখানে 3টা আছে, তাহলে ক্রোমিয়াম, ক্রোমিয়াম। তারপর রোমান হরফে 3 দিব, 3টা সংখ্যা, তারপর আয়ন লিখব। এবার আয়ন লিখো তুমি, আয়ন। এটা হচ্ছে সিস্টেমেটিক নামকরণ। কিন্তু বাঙালি করে কি? বাঙালি হচ্ছে সিস্টেম মানে না, বাঙালি সাধারণ নামকরণ করে।
সিস্টেম মানে না, আমরা সিস্টেম মানি না, এভাবে ক্রোমিয়াম 2 আয়ন ক্রোমিয়াম 3 আয়ন বলি না, আমরা একটু বেশি অ্যাডভান্স। আমরা করি কি, ওই নামের প্রথম অংশ নিয়ে আসিক যুক্ত করে দিই, নামের প্রথম অংশের সাথে আসিক যুক্ত করে দিই। তাহলে নামের প্রথম অংশ কিরে, নামের প্রথম অংশ কিরে বলো না, নামের প্রথম অংশ হচ্ছে ক্রোম, এই যে ক্রোমের সাথে আস যুক্ত করে দিই আমরা, ক্রোমাস, ক্রোমিক। যেমন এমন আরও কি আছে, এমন আরও আছে ফেরাস, ফেরিক, ফেরাস, ফেরিক। কিন্তু এটা উচিত কি ছিল, Fe2+, Fe3+, এদেরকে কি নামে ডাকা উচিত ছিল, আয়রন 2 বলা উচিত ছিল, আয়রন 2, আয়ন। Fe মানে আয়রন, Fe মানে আয়রন, আয়রন, আয়রন 2, আয়রন 3 বলা উচিত ছিল, কিন্তু আমরা বলি ফেরাস, আমরা বলি ফেরিক। এই যে ফেরাস, ফেরিক, এটা হচ্ছে সাধারণ নামকরণ, সিস্টেমেটিক নামকরণ না। এখন কম হলে আস, বেশি হলে ইক। কম এবং বেশি কি, কম এবং বেশি হচ্ছে চার্জ, কম এবং বেশি কি চার্জ। এই যে দেখা যাচ্ছে নিশ্চয়, দেখো সবাই দেখো, বাবা সবাই বুঝছো তো বাবা, ও বাবা বুঝছো তো, বলো না। তাহলে কম হলে আস, বেশি হলে ইক। তোমার যদি 2টা সন্তান থাকে তাহলে তোমাকে বলা হবে ক্রোমাস, তোমার যদি 3টা সন্তান থাকে তাহলে তোমাকে বলা হবে ইক। মনে করো সায়েম ভাই 2 বাচ্চার বাপ, 2 পোলার বাপ, আমি 2 পোলার বাপ হলে আমাকে বলা হবে সায়ামাস। আমি যদি 3 পোলার বাপ হই আমাকে বলা হবে সায়ামিক। তাহলে তুমি যদি 2 পোলার বাপ হও তোমাকে বলা হবে তোমার নাম সাথে আস, 3 পোলার বাপ হলে তোমার নাম সাথে ইক। তাহলে হচ্ছে আস হচ্ছে 2 পোলার বাপ, ইক হচ্ছে 3 পোলার বাপ। এ শুধু 2 এবং 3 না, না না না, কম হলে আস, বেশি হলে ইক। 2টা জিনিস আছে, মানে একটা পরমাণুর 2টা ক্যাটায়ন আছে, একটা পরমাণুর 2টা চার্জ আছে, যেটা কম সেটাকে আস বলবো, যেটা বেশি সেটাকে ইক বলবো, আস ইক। মনে করো তোমরা 2 ভাই, বড় ভাইয়ের 2 পোলা, ছোট ভাইয়ের 1 পোলা, তাহলে বড় ভাইকে বলবো ইক, ছোট ভাইকে বলবো যার 1 পোলা তাকে বলবো আস। ঠিক আছে, যেমন কপার, কপারের ক্ষেত্রে কিউপ্রাস, কিউপ্রিক, কপারকে আমরা বলি কিউপ্রাস, কিউপ্রিক, বুঝতে পেরেছো, এমন আর কি। লিখো 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 নাও, এই যে কপার, তাহলে কপার 2+, লিখে রাখো, কপার 2+, কপার 3+, নিজেরা লিখো, আমার জায়গা নেই, নিজেরা লিখো, এটা সেলফ। এই যে নিচে আরও 2টা ঘর করো, আরও 2টা ঘর করার পরে কপার 2+ লিখো, কপার 3+ লিখো, লেখার পর এখানে হবে কপার 2 আয়ন, কপার 3 আয়ন, এখানে হবে কিউপ্রাস, কিউপ্রিক। এটা কিন্তু ও ও ও নো 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 নো, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে 2টা, কপার প্লাস কপার 2+, কপার 3+ হয় না, কপারের একটা অথবা 2টা হয়, কপার প্লাস কপার 2+। তাহলে এটা হচ্ছে কিউপ্রাস, এটা হচ্ছে কিউপ্রাস, আর এটা হচ্ছে কিউপ্রিক। ঠিক আছে, ওকে, তাহলে এটাও নিচে অ্যাড করে দাও, এই যে কিউপ্রাস, কিউপ্রিক, আর এখানে কপার 2, কপার 3 অ্যাড করে দাও নিচে খুব দ্রুত। কপার্স, কপারিক, বড় হলে ইক, ছোট হলে আস। ঠিক আছে, ওকে, তাহলে বড় ভাইকে বলবা ইক, ছোট ভাইকে বলবা আস, তোমার বড় ভাইকে বলবা ইক, তোমার ছোট ভাইকে বলবা আস, বড় হলে ইক, ছোট হলে আস। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ নামকরণ, আর সিস্টেমেটিকে রোমান সংখ্যা দিয়ে লিখে দিতে হবে। এটা হচ্ছে অবস্থান্তর ধাতুর ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যাবে। কার ক্ষেত্রে, যাত্রার ক্ষেত্রে আসিক বললো না, অবস্থান্তর ধাতু, অবস্থান্তর ধাতু শর্ত আছে কিন্তু আসিকের, শুধুমাত্র অবস্থান্তর ধাতু হলে। এ কারণে দেখবা সোডিয়ামের ক্ষেত্রে বলে দিও না সোডিয়ামাস, সোডিয়ামিক, ম্যাগনেসিয়ামাস, ম্যাগনেসিয়ামিক বলা যাবে না, এরা কিন্তু অবস্থান্তর ধাতু না। তাহলে ফেরাস, কিউপ্রাস, তারপর হচ্ছে তোমার ক্রোমিম, ক্রোমিয়াম, এদের ক্ষেত্রে বলা যাবে যারা অবস্থান্তর ধাতু, তাদের ক্ষেত্রে আস এবং ইকের ব্যাপার আসবে। সবাই একটু লিখে নাও, বুঝছো কিনা দেখো, একটু লিখে নাও, বুঝছো কিনা বলো আমাকে। ওকে, বুঝছো কিনা বলো। মজার ক্লাস, কেমিস্ট্রি মানে মজা। সাইমাস, সাইমিক, অবশ্যই। ঠিক আছে, হ্যাঁ, নেক্সট দিন থেকে নিউ চ্যাপ্টার পড়াবো, সাদিয়া আফরিন, ইক আস 2টাই আছে আমার, ওর বাবা। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি? এ বদ্দা বলো না, বুঝতে পারছি কিনা? ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে ভাইয়া, সেই লাগবে তো, সেই কোন দিন সেই লাগে না বলতো। এরপরে আসো এবার 4 নাম্বার নিয়মে চলে আসো, এবার 4 নাম্বার।
4 নম্বর, এগুলো কিন্তু তোমার বইয়ে 10 থেকে 12 পৃষ্ঠা ধরে এই পড়াগুলো লেখা আছে। তুমি বই পড়ে দেখো, তোমার মাথা আওলায় যাবে, কিছুই বুঝবে না। সেজন্য আমি তোমাকে গুছিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর আজকে ক্লাস শেষে তোমাকে একটা শিট দিয়ে দিব। আজকে ক্লাস শেষে যা যা পড়াচ্ছি এটার একটা শিট দিয়ে দিব। তোমাদের নোট শেয়ারিং গ্রুপে চেক করে নিবে, শিটটা পেয়ে যাবে। নোট শেয়ারিং গ্রুপে চেক করবে, শিট পেয়ে যাবে। ওই গ্রুপে শিট দিয়ে দিব। এখন যে কোনো মুহূর্তে আমাদের ক্লাসগুলো আর কি থাকবে না, লাইভ থাকবে না, পাবলিক থাকবে না, প্রাইভেট হয়ে যেতে পারে। একটা বিপদ সংকেত কিন্তু পাওয়া যাচ্ছে। ওকে, আমরা অন্যান্য গ্রুপের মতো ফ্রেন্ড ইনভাইট দিয়ে লাইভ ক্লাস নিচ্ছি না, তো টাকা পয়সা দিয়ে লাইভ ক্লাস নিচ্ছি না, বলে বলে লাইভ ক্লাস নিচ্ছি না, অল্প অল্প পড়িয়ে লাইভ ক্লাস নিচ্ছি না। পুরা কেমিস্ট্রি বই তোমাকে ফ্রি পড়াই দিচ্ছি। আরে ভাই, তারপর তুমি করবে না, এটা কেমন হয়? পুরো কেমিস্ট্রি বই আজকে দেখো, চ্যাপ্টার 2 এর 17 লেকচার পড়িয়েছি, চ্যাপ্টার 3 এর 23 নাম্বার লেকচার। তুমি হিসাব করো, চ্যাপ্টার 2 এর 17, চ্যাপ্টার 3 এর 23। এর মাঝে মাঝে কিছু রেকর্ড ভিডিও দিয়েছি, তাহলে অলরেডি 40 লেকচার্স তো হয়ে গেছে। এতগুলো লাইভ ক্লাস নিয়ে যাচ্ছি। কোনোদিন বলি নাই তোমাদেরকে ফ্রেন্ড ইনভাইট করো, কোনোদিন বলি নাই তোমাদেরকে এটা করো ওইটা করো, টাকা দাও, এটা বলি নাই। তারপর তুমি কেন ক্লাস করবে না? আমরা তো তোমার কাছে বিনিময় কিছু চাচ্ছি না, তুমি ক্লাস করো, এটাই আমাদের বিনিময়। তুমি এটাও যদি না করো, আমি তো তোমার কাছে আর কিছু চাই না। বলো ভাই, আর কিছু চাই? তারপর যদি তোমরা ক্লাস না করো, এটা তো খারাপ লাগে। ওকে ভাইয়া, এবার আসো 4 নাম্বার নিয়ম, আরও মজার। 4 নাম্বার তো আরও মজার ভাই। এত মজা কেন, এত মজা কেন আমি কি জানি। ভাই আসো 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে এবার, যদি আমার বাইনারি যোগ থাকে, বাইনারি যোগের নামকরণটা দেখো এবার। বাইনারি যোগ, বাইনারি যোগের নামকরণ আমরা একটু আগে বলেছি। বাইনারি যোগ মানে দুইটা অ্যাটম নিয়ে যে যোগ, সেটাকে বাইনারি যোগ বলা হচ্ছে। 2 অ্যাটম থাকলে যে যোগ, সেটা হচ্ছে বাইনারি যোগ। আরও যদি স্পেসিফিক্যালি বলি, তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলে যে যোগ, সেটা হচ্ছে বাইনারি যোগ। ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলে যে যোগ, সেটা হচ্ছে বাইনারি যোগ। ওকে, সো বাইনারি যোগের নামকরণটা কিভাবে করব? ক্যাটায়নের নাম প্লাস অ্যানায়নের নাম, এটাই হচ্ছে বাইনারি যোগের নামকরণ। তাহলে ক্যাটায়নের নামটা লিখো, এরপর অ্যানায়নের নামটা লিখো, বাইনারি যোগের নামকরণ শেষ। বাইনারি যোগ মানে কি রে? ওই তো তোমার পোলার নাম। এই যে তুমি আর তোমার বউ, দুজনের নাম থেকে কিছু কিছু নিয়ে তো পোলার নাম রাখো, তাই না? তোমার নাম মনে করো, তোমার নাম মনে করো সায়েম, ঠিক আছে। তোমার বউয়ের নাম মনে করো রহিমা। তোমার নাম মনে করো সায়েম, তোমার বউয়ের নাম মনে করো যে রাহিমা। এখন তাহলে তোমার পোলার নাম কি হবে? এখান থেকে অল্প নাও, এখান থেকে অল্প নাও। এস এ, একটা মেয়ে হয়েছে তোমার, এখান থেকে অল্প নাও। আর এ এইচ, সারাহ, সারাহ তুমি নাম রাখলে। তাহলে এই যে তোমার নাম এবং ওর নাম মিলেই তো ও প্রোডাক্টের নাম হয়, তাই না? দুজনের নাম থেকে তো প্রোডাক্টের নাম হয়। বেশিরভাগ ক্ষেত্রে নামগুলো এরকমই হয়, বাপের নামের একটা অংশ মায়ের নামের একটা অংশ মিলাই দেয় প্রোডাক্টের নাম। এইটা হচ্ছে বাইনারি যোগ। ক্যাটায়ন এবং অ্যানায়ন দুইটা মিলেই কিন্তু বাইনারি যোগ, প্রোডাক্ট। হ্যাঁ বুঝতে হবে কিন্তু সেই। তো এটা হচ্ছে প্রোডাক্টের নামকরণ, সারা। ওকে, ঠিক আছে, নাইস, ঠিক আছে। এবার আসো তাহলে বাইনারি যোগে আমরা কয়েকটা বাইনারি যোগ দেখে ফেলি, তাহলে বুঝতে পারবো ভালো করে। তো কয়েকটা বাইনারি যোগ দেখতে পারি আমরা, যেমন ফর এক্সাম্পল দেখো অ্যালুমিনিয়াম ফ্লোরিন 6, আরেকটা যোগ মনে করো FeCl3। দুটা যোগ, জাস্ট দুটা যোগ দেখালেই হবে। প্রথমে ক্যাটায়নের নাম, তো ক্যাটায়নের নাম শিখিয়েছি। ক্যাটায়নের নাম কি? অ্যালুমিনিয়াম। তাহলে লিখো অ্যালুমিনিয়াম। ওর কালি কমে গেছে, ও এক্স। আমার কিন্তু কালি কম হলে হয় না, কালি বেশি লাগে। যাদের কালি ফুরিয়ে যায় তাদেরকে আমি এক্স করে দিই, ঠিক আছে? যাদের কালি ফুরিয়ে যায় তাদেরকে এক্স করে দিই, নতুন আমদানি করি। খারাপ তো আমি। তাহলে হচ্ছে অ্যালুমিনিয়াম। এরপর 6টা ফ্লোরিন আছে, তাহলে হচ্ছে হেক্সা ফ্লোরাইড। হেক্সা তো 6, সেজন্য হেক্সা। ফ্লোরাইড কেন? ওই যে ফ্লোরো তারপর আইড যুক্ত হবে, আগেই বলেছিলাম IDE যুক্ত হবে। কার সাথে?
কার সাথে? অধাতুর নামে প্রথম অংশের সাথে আইট যুক্ত হয়ে কি হবে? অ্যানায়ন হবে। তাহলে প্রথমে ক্যাটায়নের নাম লিখলাম অ্যালুমিনিয়াম, তারপর সংখ্যা হেক্সা ফ্লোরাইড। নাইস নাইস, ঠিক আছে, নাইস। এরপর আসো, আবার আসো, ফেরিক। এটা কি? এই যে দেখো ফেরাস, এটাকে আমরা দুইভাবে নামকরণ করতে পারি। এটার নামকরণের দুইটা পদ্ধতি আছে, একটা সিস্টেমেটিক, আরেকটা হচ্ছে সাধারণ। সাধারণ নামকরণ করবে যারা মুদির দোকান, তারা মুদির দোকানে এই নামকরণ করবে কীভাবে জানো? ফেরিক ক্লোরাইড। এটা হচ্ছে মুদির দোকানের নামকরণ, ফেরিক ক্লোরাইড। কারণ কি? মুদির দোকান জানে যদি ফেরাসের মাথায় 3+ হয়, যেহেতু এটা 3+, ফেরাসের মাথায় 3+ হলে ফেরিক, ওই যে বেশি হলে ফেরিক, ঠিক আছে? ফেরাম থেকে এসেছে, ফেরাম মানে আয়রন, ফেরাম থেকে ফেরিক ক্লোরাইড। আর সিস্টেমেটিক নামকরণ কি? সিস্টেমেটিক নামকরণ হচ্ছে আয়রন, তারপরে 3, রোমান সংখ্যায় 3, তারপরে ক্লোরাইড। অনেকের মনে একটা প্রশ্ন, এখানে যে 3 আছে, এই 3 এর কারণে ট্রাইক্লোরাইড লিখবো কিনা? উত্তর হচ্ছে না, ট্রাইক্লোরাইড লিখবো না। ট্রাইক্লোরাইড লিখবো কিনা? উত্তর হচ্ছে না, লিখবো না। তাহলে এর আগেরটাতে কেন হেক্সাফ্লোরাইড লিখেছেন? এর আগেরটাতে হেক্সাফ্লোরাইড লিখেছেন, কিন্তু নিচে ট্রাইক্লোরাইড লিখেন নাই কেন? ট্রাইক্লোরাইড লিখেন নাই কেন? বিকজ এখানে তোমার আয়রন 3 এটাই রিপ্রেজেন্ট করছে যে আয়রনের জারণ মান 3। ফেরিক এটাই রিপ্রেজেন্ট করছে যে ওর জারণ মান 3। ফেরিক অথবা আয়রন 3 রিপ্রেজেন্টস তাদের জারণ মান 3। তার মানে সে 3 জনকে ধরতে পারবে, 3টা ক্লোরিনকে ধরতে পারবে। তাই এখানে 3টা ক্লোরিন আছে, এটা বোঝাই যাচ্ছে। কোথায় থেকে বোঝা যাচ্ছে? আয়রনের জারণ মান হতে, ফেরিক শব্দ থেকে আয়রন 3 থেকে বোঝা যাচ্ছে 3টা ক্লোরিন হবে। তাই আর ট্রাই লিখতে হবে না, কিন্তু এই ক্ষেত্রে লিখে দিতে হবে, কারণ অ্যালুমিনিয়াম থেকে বোঝা যাচ্ছে না। যদি এখানে সংকেতটা ভুল হয়েছে, অ্যালুমিনিয়াম 2 হবে, আমি দুঃখিত, অ্যালুমিনিয়াম হেক্সাফ্লোরাইড। ওকে, আচ্ছা। সো এই হচ্ছে বাইনারি যৌগের নামকরণ। বাইনারি যৌগ মানে দুইটা অ্যাটম থাকবে, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, অ্যানায়ন। তাহলে অ্যালুমিনিয়াম হেক্সাফ্লোরাইড। আর এখানে দেখো যদি অবস্থান্তর ধাতু হয়, অবস্থান্তর ধাতু হলে দুই ধরনের নামকরণ আসবে, সিস্টেমেটিক, সাধারণ। আয়রন 3 ফেরিক। ওকে, এটা হচ্ছে আমার 4 নাম্বার রোল শেষ। আলহামদুলিল্লাহ, 8টার মধ্যে 4টা শেষ। এবার যা শুরু হবে এগুলো আরও মজার। এবার সব 5 নাম্বার, সবাই লিখে নাও, 5 নাম্বার শুরু করব। ওকে, 5 নাম্বার শুরু করব, খুব দ্রুত লিখে নাও বাবুরা, খুব দ্রুত লিখে নাও 5 নাম্বার শুরু করব। দেখি তোমরা কমেন্ট করো, সব কিছু ঠিক আছে কিনা, কমেন্ট করো। ঠিক আছে, ঠিক আছে। তুমি রেকর্ড দেখবে, এটা কে রেকর্ড দেখবে? একটু দেখে আসি। এটা হচ্ছে রেকর্ড দেখবে, যারা রেকর্ড দেখবে এখন প্রেম করতে যাচ্ছ, যাও প্রেম করে আসো। একজনে বলেছে এটাকে হেক্সাফ্লোরো অ্যালুমিনেট লেখা যাবে কিনা। না ভাইয়া, হেক্সাফ্লোরো অ্যালুমিনেট লেখা যাবে না, বলছি কেন যাবে না। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? একজনে বলেছে হেক্সাফ্লোরো অ্যালুমিনেট লেখা যাবে কিনা, কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলো। ভাই এরপর চ্যাপ্টার 4 স্টার্ট করবেন কিনা, এরপর নতুন চ্যাপ্টার স্টার্ট করবেন কিনা এটা বলা যাবে না। স্টার্ট করব ঠিক আছে, কিন্তু কারা ক্লাস করতে পারবে? যারা প্রত্যেকটা ক্লাস করেছে চ্যাপ্টার 3 এর, তারাই শুধু ক্লাস করবে চ্যাপ্টার 4, বলে দিলাম। যারা চ্যাপ্টার 3 এর প্রত্যেকটা ক্লাস করেছে, চ্যাপ্টার 2 এর প্রত্যেকটা ক্লাস করেছে, তাদেরকে একমাত্র আমি ক্লাস করতে দেব, এর বাইরে কাউকে ক্লাস করতে দেব না। আমি আজকে গ্রুপে গিয়ে নোট শেয়ার চেক করব, প্রত্যেকটা লেকচারের নোট জমা নিব, তারপরে যারা নোট করবে ক্লাস করবে তাদেরকে। আর কেউ জিজ্ঞেস করবে না নতুন চ্যাপ্টার শুরু করবে কিনা। বললাম আজকে লাস্ট লেকচার, বলে দিয়েছে আজকে লাস্ট লেকচার, আজকে লাস্ট কিসের? চ্যাপ্টার 3 এর, এটা বলে দিয়েছি শুরুতেই। ওকে ভাইয়া, লিখছো সবাই? কারো কোনো প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রশ্ন আছে? একজন প্রশ্ন করেছে হেক্সাফ্লোরো অ্যালুমিনেট লেখা যাবে কিনা। না, যাবে না, কারণ এখানে অ্যালুমিনিয়াম হচ্ছে ক্যাটায়ন। এখন অ্যালুমিনেট লিখলে সেটা অ্যানায়ন হয়ে যাবে, লেখা যাবে না। ওকে ভাইয়া, ঠিক আছে। এবার আসো 5 নাম্বার রুলস। এখন শুধু নোট শেয়ার করলে হবে না, লাইভে যারা ক্লাস করেছে, চ্যাপ্টার 4 আছে, চ্যাপ্টার 1 আছে, চ্যাপ্টার 5 আছে, আরও 3টা চ্যাপ্টার পড়াবো, অবশ্যই পড়াবো। হ্যাঁ, কাদেরকে পড়াবেন? যারা প্রত্যেকটা ক্লাস লাইভে করেছে। এর আগেও যেমন পিপ কোর্সের মতো অবস্থা হবে।
এবার আসো 5 নাম্বার, নাম্বার 5। ভাইয়া 4টা রোজ কিন্তু শেষ, রোজগুলো একটু রিমাইন্ড করে দিই। ক্যাটায়নের নামকরণ শিখেছি, অ্যানায়নের নামকরণ শিখেছি, অবস্থান্তর ধাতুর নামকরণ শিখেছি, বাইনারি নামকরণ শিখেছি। এবার একটু ডিফারেন্ট দিকে যাব, এবার আসবো পলিঅ্যাটমিক যৌগের নামকরণ। পলিঅ্যাটমিক যৌগের নামকরণের দিকে যাব। ওকে, আসো পলিঅ্যাটমিক যৌগের নামকরণে প্রথমেই আসবে, আমরা এখন দেখব পলিঅ্যাটমিক যৌগ। তো পলিঅ্যাটমিক যৌগের মধ্যে এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অক্সো অ্যাসিড পড়বো। অক্সো অ্যাসিডের নামকরণ, অক্সো অ্যাসিডের নামকরণ। সবাই হেডিং দাও, অক্সো অ্যাসিডের নামকরণ। তাহলে এখন কি পড়াবেন? এখন তোমাদেরকে পড়াবো অক্সো অ্যাসিড নামে যে টপিকটা আছে সেটা, অক্সো অ্যাসিডের নামকরণ পড়াবো। ওকে, অক্সো অ্যাসিড কি? অক্সিজেন দিয়ে যে সকল অ্যাসিড হয় তারা হচ্ছে অক্সো অ্যাসিড। অক্সিজেন দিয়ে যে সকল অ্যাসিড হয় তারা অক্সো অ্যাসিড। দেখো, জারণ মান, অক্সিডাইজেশন নাম্বার। এই জারণ মান, এই মামা যদি, এই জারণ মান নামক মামা যদি, জারণ মান নামক মামা যদি কি হয় দেখো, ওকে দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে। এই জারণ মান নামক মামা যদি বেশি হয়, অর্থাৎ জারণ মান বেশি হলে তখন সেটাকে আমরা বলেছিলাম ইক। জারণ মান কম হলে সেটাকে বলেছিলাম আস। জারণ মান যদি তারও বেশি হয়, বেশিরও বেশি, বেশিরও বেশি, বেশিরও বেশি, তারও বেশি, তখন সেটাকে বলবো পার, তারপর একটা গ্যাপ, তারপরে ইক। শুরুতে একটা পার থাকবে, পার। জারণ মান যদি তারও কম হয়, কম তো কম, তারও কম, তাহলে থাকবে হাইপো, তারপর একটা গ্যাপ, তারপর আস। তাহলে 4টা নিয়ম দেখিয়েছি। জারণ মান যদি সবচেয়ে বেশি হয় তাহলে পার, তারপর একটা গ্যাপ, তারপর ইক। জারণ মান বেশি হলে শেষে দিয়ে ইক, শেষে দিয়ে ইক। জারণ মান কম হলে শেষে দিয়ে আস। জারণ মান তারও কম হলে হাইপো, তারপর একটা গ্যাপ, তারপর আস। মুখস্থ করব না, বুঝিয়ে দিচ্ছি। মুখস্থ করব না, বুঝিয়ে দিচ্ছি। ইক শব্দের অর্থ বেশি, আস শব্দের অর্থ কম। এখন বেশিরও বেশি, বেশিরও বেশি বলো না, তোমরা আমাকে পাম দাও না? আমার ভালো লাগে তো। সাইম বাই রক্স, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, সাইম বাই বেস্ট, নর্থ অ্যান্ড সাউথ, সাইম বাই ছাড়া বাকি সব টাউট, দাও না, ভালো লাগে। ডানে গরু বামে খাসি, সাইম বাইকে ভালোবাসি, ভালো লাগে। পাম, হ্যাঁ, আমি কিন্তু প্রচুর পাম পছন্দ করি, দিবে, এগুলো দেওয়া ভালো, ভালো লাগে। তো এখন কথা হচ্ছে, মাঝে মধ্যে তোমরা পাম দিতে গিয়ে বলো না, আরে সাইম ভাই তো তুলনাই হয় না, হ্যাঁ সবার চেয়ে সেরা, সাইম ভাই তো সবার সেরা। এই যে সবার সেরা বলো না, সবার সেরা বলার সময় তোমরা বলে ফেলো সুপার। এই সুপার থেকে এসেছে পার, তার মানে পার মানে হচ্ছে সুপার। সুপার কখন বলি? বেশিরও বেশি, বেশির চেয়েও বেশি। সাইম ভাই তো আমাদের জন্য বেশির চেয়েও বেশি করে, এটা কিন্তু পাম দিচ্ছ আর কি, তোমরা আমাকে পাম দিচ্ছ। সো বেশির চেয়েও বেশি করাকে আমরা বলি সুপার। সুপার থেকে এসেছে পার, তার মানে তারও বেশি হলে পার আসবে, পার, সুপার। পার আসবে, তারপর ওই যোগের অংশ আসবে, তারপর ইক আসবে। আর হাইপো, হাইপো শব্দের অর্থ হচ্ছে অধপতন। অধ মানে হচ্ছে কম, অধ মানে হচ্ছে কম। তাহলে হাইপো মানে অধ মানে কম, অনেক কম, অনেক কম, হাইপো। ঠিক আছে, ওকে। তো সবাই একটু আমাকে কমেন্টে পাম দাও না। সায়েম ভাইয়ের 2 নয়ন, কেমিস্ট্রির উন্নয়ন। ঠিক আছে, ওকে। সবাই একটু পাম দাও না, কমেন্টে একটু পাম দাও না, ভালো লাগতেছে তো। পাম দাও না, একটু একটু পাম দাও, হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার এদের এক্সাম্পল দেখব। এক্সাম্পল দেখলে মোটামুটি ক্লিয়ার হবে ব্যাপারটা, ক্লিয়ার হবে ব্যাপারটা। সো দেখো এক্সাম্পলগুলো দেখো ভাইয়া, 4টে এক্সাম্পল দিচ্ছি। HClO4, HClO3, HClO2, HClO। তাহলে এখন দেখো হাইড্রোজেনের জারণ মান +1, সো এটা তো +1। অক্সিজেনের জারণ মান -2 করে -8, তাহলে +1 -8, তাহলে ক্লোরিন হচ্ছে +7, +1 -6 +5। হাইড্রোজেন +1, অক্সিজেন দুইটা হলে -4, তাহলে এটা হচ্ছে +3। হাইড্রোজেন +1, অক্সিজেন -2, তাহলে এটা হচ্ছে +1। দেখো জারণ মানটা বুঝতে পারছো কিনা দেখো। ক্লোরিনের জারণ মান +7 +5 +3 +1,
জারণ মান বুঝতে পেরেছো কিনা সবাই দেখো। ওকে, এখানে যে জারণ মান লিখেছি একটু করে পারলে এডিট করলে ভালো হয়, সেটা হচ্ছে কেন্দ্রীয় মৌলের, অথবা নিচে লিখে দিলেও হবে কেন্দ্রীয় মৌলের, কেন্দ্রীয় পরমাণুর জারণ মানের কথা বলছি। তাহলে কেন্দ্রীয়কে যে কেন্দ্রে থাকে, মাঝখানে থাকে, সে কেন্দ্রীয়। বাকিগুলো মুছে দাও। কেন্দ্রীয় পরমাণু বাদে বাকিরা মুছে দাও। তাহলে এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান। এখন কেন্দ্রীয় পরমাণুর জারণ মান 5, 5-এরও বেশি, 7, তার মানে সবচেয়ে বেশি, এরপর বেশি, কম, আরও কম। এখন নামকরণগুলো করো। সবচেয়ে বেশি যার, ওইটার নামকরণ হবে পার। এরপর এটা কি? এটা হচ্ছে ক্লোরিন থেকে ক্লোরিক, তারপর অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড। এগুলো তো অক্সো অ্যাসিড, তোমাদেরকে তো উপরে লিখে দিয়েছে এগুলো অ্যাসিড, অক্সো অ্যাসিড। তো পার থাকবে, তারপর ক্লোরো থাকবে, তারপর ইক থাকবে। দেখো না, পার থাকবে, তারপর ক্লোরো থাকবে, নামের প্রথম অংশ থাকবে, ওই যে নামের প্রথম অংশ থাকবে, অধাতুর নামের প্রথম অংশ থাকবে, তারপর ইক থাকবে, পার, ক্লোরো, ইক, এরপর অ্যাসিড। পরেরটা ক্লোরিক অ্যাসিড। কেন পরেরটা ক্লোরিক অ্যাসিড? এই যে নামের প্রথম অংশ, তারপর ইক। পরেরটা ক্লোরাস অ্যাসিড। পরেরটা হাইপোক্লোরাস অ্যাসিড। এবার চিল্লাইয়া কও, জীবনে প্রথমবারের মতো বুঝতে পেরেছো কিনা কেন এটাকে পারক্লোরিক অ্যাসিড বলা হয়? এতদিন অনেক পড়াশোনা করেছি, AClO4 কে পারক্লোরিক অ্যাসিড বলা হয়। আজকে আমরা বুঝতে পেরেছি কেন এটা পারক্লোরিক অ্যাসিড, এটা ক্লোরিক, এটা ক্লোরাস, এটা হাইপোক্লোরাস। পড়ছো তোমরা ব্লিচিং পাউডারের ওইখানে, ব্লিচিং পাউডার প্রস্তুতিতে পড়েছো হাইপোক্লোরাস অ্যাসিড। ব্লিচিং পাউডারের ক্ষেত্রে কেন হাইপো বলা হয়? ক্লোরিনের জারণ মান 1 + 1 হলে হাইপোক্লোরাস। আর পারক্লোরিক পড়েছো, পারক্লোরিক কেন বলা হয়? জারণ মান 7 হলে, সবচেয়ে বেশি, সুপার। হ্যাঁ, দেখো বুঝছো কিনা, দেখো বুঝতে পেরেছো কিনা দেখো। ওকে, বুঝতে পেরেছো? তানিয়া, তাহা, অনেক ভালো। কে ভালো? আমি ভালো না পড়া ভালো? হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি, নাইস। বুঝছি, বুঝছো না? গমাসো নে? গমাসি, জোশ, ঠিক আছে। ওকে, জোশ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ভাইয়া বুঝতে পেরেছি। নিকিতা সাইরিন বুঝতে পেরেছো, থ্যাংক ইউ তোমাকে। তাহলে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, দেখি তোমরা এবার করো। আমি তো একটা দেখালাম, এভাবে করে তুমি শুধু ক্লোরিন কেন, ফ্লোরিনের জন্য বলতে পারো, ব্রোমিনের জন্য বলতে পারো। ব্রোমিন, যদি এখানে ব্রোমিন আসে তাহলে হচ্ছে ব্রোমিক অ্যাসিড, ব্রোমাস, এরপর হাইপোব্রোমাস। এরকম যাদের জারণ মান অনেক বেশি হতে পারে তাদের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য। এভাবে করে করে অক্সো অ্যাসিডের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে অক্সো অ্যাসিড। অক্সিজেন মিলে যে অ্যাসিড হয়, অক্সিজেন আছে না, তাই এটাকে অক্সো অ্যাসিড বলা হচ্ছে, অক্সো অ্যাসিডের নামকরণ গেল। এরপরে এবার চলে আসো ভাইয়া, এবার চলে যাব আরেক ধরনের অক্সো অ্যাসিডের নামকরণ দেখব। এবার হচ্ছে জারণ মান সেম, পানির সংযুক্তি ভিন্ন হলে কি হবে? তাহলে লাইনটা শোনো, মনোযোগ দিয়ে লাইনটা একটু শোনো কি বলছি। জারণ মান সেম, পানির সংযুক্তি, পানির সংখ্যা ভিন্ন হলে কি হবে? পানির সংখ্যা ভিন্ন হলে কি হবে? এটা আরো মজার। ওরে ভাই, এত মজা কেন জানি না। 5 নাম্বার রুলস আছে, আমরা আর মাত্র 3টা আছে। এর মধ্যে দিয়ে তুমি অজৈব যৌগের নামকরণ শেষ করার একটা সার্টিফিকেট পেয়ে যাবে, তুমি অজৈব যৌগের নামকরণের বস হয়ে যাবে। জারণ মান সেম, পানির সংখ্যা ভিন্ন হলে। যেমন ফর এক্সাম্পল, এই যে দেখো, ফর এক্সাম্পল সবাইকে দেখাচ্ছি, সবাই ভালো করে খেয়াল করো। P2O5, এটার নাম কি? ফসফরাস। এটা হচ্ছে ফসফরাস আর অক্সিজেন মিলে এটার নাম কি? ফসফরিক, এটা হচ্ছে ফসফরিক। আচ্ছা, তো এটার সাথে যখন আমরা 3 অণু পানি দিব, এটা অ্যাসিড হয়ে যাবে। এটার সাথে যখন আমরা
2 অণু পানি দিব, এটা অ্যাসিড হয়ে যাবে। এটার সাথে যখন আমরা 1 অণু পানি দিব, এটা অ্যাসিড হয়ে যাবে। এক কথায় এটার সাথে পানি দিলে এটা অ্যাসিড হয়ে যাবে। এই অ্যাসিডের নাম অক্সো অ্যাসিড। অক্সিজেন মিলে অ্যাসিড হয়ে যাবে। এটা হাইড্রোজেন ত্যাগ করার ক্ষমতা রাখবে। কারা অ্যাসিড? অ্যাসিডের ডেফিনেশন কি? অ্যাসিডের ডেফিনেশন হচ্ছে যারা হাইড্রোজেন ত্যাগ করে, হাইড্রোজেনকে ছেড়ে দেয়, তারা অ্যাসিড। সো এটা পানি সংযুক্তির ফলে হাইড্রোজেন ছেড়ে দিতে পারবে, অ্যাসিড হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে জারণ মান সেম, পানির সংখ্যা ভিন্ন হলে অক্সো অ্যাসিডের নামকরণ কেমন হয়? আমাদের বইয়ে আছে, দেখিয়ে দিচ্ছি। দেখো, যদি পানি বেশি হয় তখন সেটাকে বলবো অর্ত, অর্ত শব্দের অর্থ বেশি। যদি পানির সংখ্যা মধ্যম হয় সেটাকে বলবো পাইরো হচ্ছে বেশির চেয়ে একটু কম, মানে মধ্যম। এরপর যদি পানির সংখ্যা কম হয় সেটাকে বলবো ম্যাটা মানেও মধ্যম, পাইরো মানেও মধ্যম, তবে ম্যাটা মানে কম, মধ্যম কম, আর পাইরো মানে মধ্যম বেশি। তার মানে সবচেয়ে বেশি হলো অর্ত, তারপর পাইরো, তারপর ম্যাটা। অর্ত পাইরো ম্যাটা। তাহলে পানির সংযুক্তি বেশি হলে অর্ত, পানির সংযুক্তি মধ্যম হলে পাইরো, কম হলে ম্যাটা। আমাদের বইয়ে আছে চমৎকার নামকরণ, এখন দেখতে পাবে। সো দেখো, এটার সাথে এটা যুক্ত হয়ে কি হবে? দেখো, এটার সাথে এটা যুক্ত হয়ে H3PO4 হবে। কত অণু? 2 অণু। এটার সাথে যুক্ত হয়ে H4P2O7 হবে। জাস্ট হচ্ছে সংযুক্তি করার পর যেটা উৎপন্ন হয় আর কি, অ্যাসিডটা। আর এটা হবে HPO3 দুইটা। তাহলে দেখো, বিক্রিয়া করার পর এই অ্যাসিডগুলো উৎপন্ন হয়। সমস্যা নাই, তোমাদের কিন্তু এই অ্যাসিডগুলো মনে রাখার দরকার নাই, পরীক্ষায় কিন্তু দিয়ে দিবে। পরীক্ষায় তোমাকে শুধুমাত্র এটা মাথায় রাখতে হবে, 3 অণু পানি যুক্ত হলে অর্ত, মানে বেশি হলে অর্ত, মধ্যম হলে পাইরো, কম হলে ম্যাটা। পরীক্ষায় শুধু তোমাকে এটা মনে রাখতে হবে, কি উৎপন্ন হচ্ছে সেটা দেওয়া থাকবে পরীক্ষায়। শুধু মনে রাখবা 3 অণু পানি হলে অর্ত, 2 অণু হলে পাইরো, 1 অণু হলে ম্যাটা। বেশি পানি হলে অর্ত, মধ্যম হলে পাইরো, কম হলে ম্যাটা। এবার এটার নাম কি? ফসফরিক অ্যাসিড। অর্থ ফসফরিক অ্যাসিড, পাইরো ফসফরিক অ্যাসিড, মেটাফসফরিক অ্যাসিড। তিনটাই ফসফরিক অ্যাসিড। একটা অর্থ, একটা পাইরো, একটা মেটা। যদি পানি বেশি হয় অর্থ, পানি কম হয় পাইরো, পানি হলে মেটা। ভাই আমি মনে করেন কি মনে করব? মনে করেন আমার জানা নাই কয়টা পানি আছে, তাহলে আমি কি বের করতে পারবো? কয়টা পানি আছে আমার জানা নাই, করতে পারবা। হাইড্রোজেনের সংখ্যা দেখো, এখানে হাইড্রোজেনের সংখ্যা 6, হাইড্রোজেনের সংখ্যা 4, হাইড্রোজেনের সংখ্যা 2। হাইড্রোজেনের সংখ্যা বেশি মানে পানি বেশি হলেই তো হাইড্রোজেনের সংখ্যা বাড়বে, তাহলে হাইড্রোজেনের সংখ্যা বেশি তো পানি বেশি, হাইড্রোজেনের সংখ্যা মধ্যম তো পানি মধ্যম, হাইড্রোজেনের সংখ্যা কম তো পানি কম। তাহলে হাইড্রোজেনের সংখ্যা বেশি হলে অর্থ, হাইড্রোজেনের সংখ্যা মধ্যম হলে পাইরো, হাইড্রোজেনের সংখ্যা কম হলে মেটা। চমৎকার ব্যাপার। কঠিন জিনিস সহজ লাগতেছে কিনা বলো? জিনিস কিন্তু কঠিন, সহজ লাগতেছে কিনা বলো? আরেকবার বলি, অক্সো অ্যাসিড মানে এই যে অক্সাইডের সাথে পানি যুক্ত করে যেটা হয় সেটাকে অক্সো অ্যাসিড বলি। অক্সো অ্যাসিড মানে অক্সাইডের সাথে পানি যুক্ত হয়ে যেই অ্যাসিড গঠন করে সেটাকে বলি অক্সো অ্যাসিড। তাহলে অক্সাইড এই যে অক্সাইডের সাথে পানি যুক্ত হয়ে অ্যাসিড গঠন করলে অক্সো অ্যাসিড। এখন সেম জারণ মান অথবা সেম অক্সাইড এর সাথে যদি বেশি পানি যুক্ত হয় তখন সেটাকে বলবো অর্থ, তারপর বাকিটা। যদি মধ্যম পানি যুক্ত হয় পাইরো, তারপর বাকিটা। যদি কম পানি যুক্ত হয় মেটা, তারপর বাকিটা। তাহলে এটা আমার ফসফরিক, তাই অর্থোফসফরিক অ্যাসিড, পাইরোফসফরিক অ্যাসিড, মেটাফসফরিক অ্যাসিড। যদি আমার সালফিউরিক হতো অর্থোসালফিউরিক অ্যাসিড, পাইরোসালফিউরিক অ্যাসিড, মেটাসালফিউরিক অ্যাসিড। তোমরা যে পাইরোসালফিউরিক অ্যাসিড পড়েছো, পাইরোসালফিউরিক অ্যাসিড কি বুঝতে পেরেছো? পাইরোসালফিউরিক অ্যাসিড হচ্ছে মধ্যম পানি থাকলে পাইরোসালফিউরিক অ্যাসিড বলি। সবাই একটু কমেন্টে জানাবে বুঝতে পারছো কিনা। ওকে, সবাই একটু বুঝতে পারছো কিনা একটু বলো। বুঝতে পারছো সবাই? হ্যাঁ ঠিক আছে, ইজি ভেরি ইজি। রোদেলা দুপুর তোমার সাথে থাক। ওকে, তারপর জি ভাইয়া বুঝেছি। নজার তাবাসসুম ক্লিয়ার। সৌরভ সাহা, ঠিক আছে। ফারজান আক্তার মিমি, জিনাত তাহসিন, ইমন রায়হান্না। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট নতুন,
আগের স্টুডেন্টগুলা নাই, কম। শাহিনুর বেগম এই যে পুরাতন স্টুডেন্টটা আছে, আসিফ ফাহাদ এই যে আছে, আদিব বিন ইকবাল এই যে আছে, সৈকত চৌধুরী এর হচ্ছে পুরাতন স্টুডেন্ট। যাই হোক, তো এই হচ্ছে কথা। তাহলে আমাদের চ্যাপ্টার 3-এ অজৈবযোগের নামকরণ মোটামুটি অনেক দূর এগিয়েছি। তোমরা তোমাদের বইটা খুলো, বিশ্বাস করো বুকে হাত দিয়ে বলছি, বই খোলার পর অনেক ভালো লাগবে। অজৈবযোগের নামকরণ বইয়ের শেষের দিকে আছে, চ্যাপ্টার 3-এর শেষের দিকে আছে। সো চ্যাপ্টার 3-এর শেষের দিকে খুলো, অজৈবযোগের নামকরণ আছে, দেখো তোমার অনেক ভালো লাগবে। বিশ্বাস করো ভাই, আজকে লাইভ ক্লাসের পর খুলে দেখবে, তোমার ডেফিনেটলি অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। ঠিক আছে, এবার আসো ভাইয়া 6 নাম্বার, জটিল যোগের নামকরণ। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গায় হাত দিব এখন। জটিল যোগের নামকরণ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, জটিল যোগের নামকরণ, যেটা তোমাদের সংকরায়ন আছে, জটিল যোগের সংকরায়ন আছে, ওই ধরনের একটা ব্যাপার জটিল যোগের নামকরণ। তো জটিল যোগের নামকরণ পাওয়ানোর আগে আমি নিজেও আসলে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি। সো আমি একটু করে দেখি তোমাদের কি অবস্থা। আমি নিজেও হাঁপিয়ে উঠেছি তোমাদের ক্লাস নিতে নিতে, একটু করে রেস্ট নিই, তোমাদেরকে একটু সময় দিই। জটিল যোগে এবার হচ্ছে জটিল যোগের নামকরণটা দেখাবো, যদিও অনেক বেলা হয়েছে। আচ্ছা, জটিল যোগের নামকরণটা তাহলে আজকে আর না দেখাই, অনেক বেলা হয়েছে। জটিল যোগের নামকরণের উপরে আরেকটা ক্লাস তো নিব না, দেখি এই রেকর্ড দিয়ে দেবো তোমাদেরকে ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই আজকে এতটুকু থাক। জটিল যোগের নামকরণ যদি শুরু করি মিনিমাম আরও আধা ঘন্টা লাগবে, অলরেডি 10টা 20 হয়েছে, আরও আধা ঘন্টা লাগবে। এখন আধা ঘন্টা তো আর অ্যাটেনশন দিতে পারবে না। জটিল যোগের নামকরণটা একটু জটিল আছে, জটিল যোগের নামকরণে অনেক ব্যাপার আছে। আরও 3টা রোলস কিন্তু 6, 7, 8 3টা কিন্তু জটিল যোগের নামকরণ নিয়ে। তো আমি এই জটিল যোগের নামকরণটা দরকার রেকর্ড করে দিয়ে দিব। এটাই হচ্ছে আমাদের আজকে চ্যাপ্টার 3-এর শেষ ক্লাস। তো চ্যাপ্টার 3 এখানেই শেষ, কিছু রেকর্ড ভিডিও বাকি আছে, সময় সময় সেগুলো দিয়ে দেওয়া হবে। আমি জানি না চ্যাপ্টার 3 তোমাদের কেমন করে পড়িয়েছি, শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিউ দিয়ে দাও, কেমন লেগেছে বলো। আর হচ্ছে চ্যাপ্টার 2-এর উপর 3-এর উপর এক্সাম নিব, জুম ক্লাস নিব, সবগুলো নিব চ্যাপ্টার 4 শেষ করার পরে। বাট চ্যাপ্টার 4 আমি সবাইকে করতে দিব না, চ্যাপ্টার 4 শুধুমাত্র যারা নোট শেয়ার করেছে, আগের ক্লাসগুলো করেছে, অ্যাক্টিভ ছিল, তাদেরকেই দিব। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।